আমার কাছে মনে হয় যে এই যে আলোচনা কয়দিন পরে পরে করি, আমাদের এই আলোচনা দেখে অনেক মানুষ হয়তো হাসে। এই জন্য হাসে যে এরা বলে কি, কয়দিন পরে পরে একই কথা বলে। একই কথা বলে অর্থ হইল, দেখেন এই দেশে ৭২ সালের সংবিধান হয়ে যাওয়ার পরে এত কাটা ছেঁড়া, যার যখন যেভাবে পছন্দ হয়েছে সে সেভাবে এই কাজ করার চেষ্টা করেছে। তো এগুলো দেখে নিশ্চয়ই কেউ না কেউ হাসে। 18 কোটি মানুষ আমরা, আমাদেরকে হাস্যরসাত্মক বস্তু হিসেবে বিবেচনা করে আমার ধারণা বিদেশিরা। যে এই কয়দিন আগে না এরা মারামারি করলো, কয়দিন আগে না এরা সরকার তাড়াইলো, এখন আবার একই কথা বলে। যে আমার ধারণা স্টেক হোল্ডার যারা আছে এরা মনে হয় একজন আরেকজনের গলায় ধরে হাসে। স্টেক হোল্ডার্স আছে না, এটা বলবো আমি কেন হাসে, আমি হাসির পাত্র দেখেছি। তো আজকে যদি সংবিধানের মুখ থাকতো, এই সংবিধানটার যদি কোনো জবান থাকতো, আমার ধারণা সে বলতো যে আমারে নিয়ে আপনারা এত টানাটানি করেন না, আমি আপনাদের এই ঝামেলার ভিতরে নাই, আপনারা যা পারেন করেন। সালাউদ্দিন ভাইকেও বলতো, আসাদ ভাইকেও বলতো, সকলকেই বলতো, দয়া করে আমাকে নিয়ে টানাটানি করে আমার ইজ্জত শরম আর নষ্ট করার দরকার নাই। আমি এটা স্পষ্ট করে দেখতে চাই। কখনো বলে সংবিধানের ভিতরে, কখনো বলে একচুল পরিমাণ নড়ব না, কখনো বলে এর ভিতরে আছে। আরে সংবিধান তো জানে তার ভিতরে কি আছে আর কি নাই, ও তো জানে। আমাদের এক প্রধান বিচারপতি ছিল, উনি একদিন কোর্টে বলতেছে যে বিচার কার করতেছি, তো আমরা বলতেছি মাই লর্ড বিচার করতেছেন তো আসামির। তো উনি বলে না, আসামির বিচার না, বিচার হচ্ছে আসলে আমাদের। তো কি আশ্চর্যজনক, এটা কেমন কথা? কয় তাহলে শোনেন কেন আমি এই কথা বলি। আমার কেন বিচার হচ্ছে? যে লোকটা একজন মানুষকে হত্যা করেছে সে জানে হত্যা করেছে কি করে নাই। আমরা কাগজপত্র দেখে এখানে বিবেচনা করছি যে তিনি আসলে হত্যাকারী কিনা। এটা করতে গিয়ে যে হত্যাকারী না, মাঝে মাঝে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেই, আবার যে হত্যাকারী তাকেও মাঝে মাঝে খালাস দিয়ে দিই। তাহলে বিচারটা হচ্ছে কার? যে আসলে আসামি সে ভাবে আরে এগুলো তো সব পাগল, আমি তো মারছি, এরা দেখি আমার খালাস দিয়ে দিছে। আবার উল্টা যে করে নাই সে ভাবে আরে আমি তো মারি নাই। তো এরা এত প্রটোকল, এত গাড়ি, এত ঘোড়া, এত লেখাপড়া, এত জ্ঞান, কিন্তু আমাকে যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই আসামি কি এটা জানে না? তো তিনি বলতেন বিচার আসলে ওই আসামির হচ্ছে না, বিচার হচ্ছে আমি প্রধান বিচারপতির, আমি সঠিক লোককে সঠিক সাজা দিতে পারছি কিনা, এরকম কাঠগড়ার মধ্যে আমি নিজেই বসে আছি। তো আমাদের সংবিধান বেঁচে থাকলে বলতো মুখ খুলে, সালাউদ্দিন ভাই আমাকে আপনি অযথা যন্ত্রণা করিয়েন না। আমার এটাও খুব মনে হয়, একেবারে দাঁড়াইয়ে বলে ফেলতো কিন্তু স্পিকারের পিছু থেকে দাঁড়াইয়ে, যে মিস্টার আসাদুজ্জামান, আবার দৃষ্টি আকর্ষণ করতে পারতো, ইফ ই হ্যাড ভয়েস, দৃষ্টি আকর্ষণ করতে পারতো, মিস্টার স্পিকার দয়া করে আপনারা এই মহান জাতীয় সংসদে আমাকে নিয়ে আলোচনা না করলে আমার ইজ্জতটা কিছুটা হইলেও বেঁচে যায়। তো ওনাদের আলোচনার ধরন দেখে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছেন, সরকার হইল ভিতরে হইল, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে। সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায় এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না? নিশ্চয়ই প্রতিবাদ করতো। এবং ওই প্রতিবাদ পিড়ি ওই সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সালাউদ্দিন ভাই, তার ব্যাপারেও প্রতিবাদ করতো যে আমাকে ভাঙ্গার পরিকল্পনা করতেছেন কোন সংবিধানের আলোকে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি করছি, এগুলো সব ঠিক আছে, জাতির স্বাধীনতার ঘোষক এটাও ঠিক আছে, তারপরে
এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে, এটাও ঠিক আছে, এগুলো সবই সংবিধানে আছে, কিন্তু আমরা আপাতত এটাকে আর মানতে পারছি না। তাহলে কোনটা মানতে পারছি? এখন এসে যে কথা বলছেন এগুলো এত সিলি, আমার কাছে খুব মনে হয় রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তার যখন উল্টাপাল্টা হয় তখন ওই জাতির ভাগ্যে খারাপ ছাড়া ভালো কিছু অপেক্ষা করে না। কমিটমেন্ট, আচ্ছা এই কথা কিভাবে বলে? আমি ছিলাম তো ঐকমত্য কমিশনে, আমাদের ভাইয়েরা অনেকেই ছিলেন। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল, একজনে প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অব দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে, তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে গেলেই খেপে যায়। তো তখন ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই। বলে তাইলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে। এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন নাই আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পারানো হয়েছে? রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পারানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পারানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70% লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে। তো আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম, এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে, এটা আবার আরেকজনকে বলে দেয়। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা! এই জন্যই তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও থেকে গেছে, ডিম্বও পেরে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70% মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিছে। এটা এখন থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্সের রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন, একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ, আদেশ, রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়ে সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা একটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা
আপনি আমাদের এখানে যে এরোসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরোসল মারবেন, একটা এরোসল আর এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যান। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি, এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএসআর আপত্তি ছাড়া এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআই আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে দৈরা মাইরিয়া পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকরে মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে না। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে, ইভেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্ট করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হইল, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? ও আশ্চর্য ব্যাপার, এটা তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। দেখেন, সুপ্রিম জুডিশিয়াল পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলাবিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদুল আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাইবে। ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল। অসুবিধা কি? এর মানে কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছেন। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজন এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনেই কোনো সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিকটেটরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে, এখানে ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, ওদিকে আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা গেল সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো
জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক। তাহলে কোনটা সাংবিধানিক? বিরাট প্রশ্ন। আমি কনক্লুশন ড্র করছি, এটা আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জাগাতেই থাকলাম। এখন যদি জুলাই অভ্যুত্থানের পরে আরো ড্রাস্টিক সামনের দিকে অগ্রসর করা না যায়, ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে, বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান? এখন আরেকটা ফান্ডামেন্টাল প্রশ্ন করি, আমি শেষ করে দিব। 70% মানুষ পক্ষে রায় দিয়েছে, আমরা বুঝি, আমাদের মতো এরকম সামান্য উকিলরা বুঝতেছি, যারা সরকার চালাচ্ছে তারা কি বুঝে না? গণভোট কি তারা অতীতে করে নাই? গণভোটের জনগী তো বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা বুঝতেছি জনগণ কাকে বলে। এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। এই জায়গায় দেখবেন পার্লামেন্টের ভিতরে গিয়ে হবস বলে, লক্স বলে এবং রুশুর কথা বলে, প্লাস বলে হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে। তার মানে কি ওনারা বেশি লেখাপড়া জানেন? ওনারা হবসও জানেন, ওনারা লক্সও জানেন, ওনারা রুশোও জানেন, ওনারা কিভাবে জুলাই সনদকে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, গণভোটকে কিভাবে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, জনগণের সার্বভৌম ক্ষমতা কিভাবে প্রকাশ হয় এটাও জানেন, নিশ্চয়ই সব কিছু জানেন। জানা সত্ত্বেও যখন একই কথা বলেন তখন একটা সন্দেহের উদ্রেক হয়। এই সন্দেহটার নাম হলো নিশ্চয়ই ক্ষমতার প্রক্রিয়াটাকে কোনো না কোনোভাবে স্মুথ করার জন্য এমন কিছু জিনিসের কাছে দায়বদ্ধ আছেন, যে দায়বদ্ধতা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের চাইতেও অধিকতর তাদের জন্য কল্যাণকর। এছাড়া আমি আর কিছু দেখি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জুলাই সনদ নিয়ে কথা বললে কতগুলো ট্যাগ করা হচ্ছে এখন, তার ভিতরে একটা হচ্ছে যে আমরা স্বাধীনতা বিরোধী, 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই, এবং যেটার বাই ডিফল্ট মানে হচ্ছে যে আমরা মুক্তির লড়াই, 71-এর যেই স্বাধীনতা সংগ্রাম তা সেগুলোকে ছোট করতে চাই, হেয় করতে চাই। জুলাই এবং সংবিধান নিয়ে তো অনেক কথা শুনেছেন, আমি একটা সাইড টপিক সেটা আমি আজকে অ্যাড্রেস করি আর কি, যে আসলে what is the crisis of the 72's constitution? বাংলাদেশের মুক্তির লড়াইতে আপনার 1971-এর 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমাদের আকাঙ্ক্ষার কথা সুপরিষ্কার করে বলা ছিল যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বলা আছে, যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল আমার বাবার মতো জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল? এবং এই 72-এর সংবিধানটার ক্রাইসিসটা কোথায়?
গাঠনিক একটা ক্রাইসিস আছে ৭২-এর সংবিধানের, সাবস্টেন্সের আগে সেখানে বলছি আর কি। গাঠনিক ক্রাইসিস কোথায়? সেটা হচ্ছে যে ৭২-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে। আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে ৭০-এর পাকিস্তানের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং তাদের আসলে ওয়াদা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে, যে তারা পাকিস্তান নামক রাষ্ট্রেও তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। এখন ইনএভিটেবল কোয়েশ্চেন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? এবং এটাই হচ্ছে ৭২-এর সংবিধানের ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যে এই কোয়েশ্চেনের ম্যান্ডেট বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েল, তখন তো সময় ছিল না, আমরা কি করব? ওয়েল, গণপরিষদ নির্বাচন দিলেন না কেন? যে আমরা নতুন নির্বাচন করতে চাই, নতুন সংবিধান তৈরি করতে চাই, করলেন না, ফাইন। তারপরও এটাকে সংশোধন করবার সুযোগ ছিল। সংবিধান কমিটি যেটা হয়েছে, তারা রিপোর্ট দিল ৭২-এর নভেম্বরের সম্ভবত। আপনি এটাকে রেফারেন্ডামে কেন দিলেন না? যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি। দিলেন না তো। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটার খতনা করতে পারতেন আরেকবার। ৭৩-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট নিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই ৭৩-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে ৫৬ বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন, দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহিউমাসলি। সেটা আপনি কিভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইলেজিটিমেট ডকুমেন্ট ৭২-এর, যেটার গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয় নাই। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদার আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। ২০১৪-তে ১৫-১৬-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। কই ৭০-এ ৬৯-এর গণ অভ্যুত্থান, কই আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই। তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম, ৭০-এর নির্বাচনে আমি ওই সংবিধানে ম্যান্ডেট পাইতাম, ৭১-এর যুদ্ধে আমি ওইটার জন্য ম্যান্ডেট পাইতাম। সেটাও আপনি করেন নাই। আপনি পোস্টও কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং। এখন প্রশ্ন হচ্ছে উইথ রিগার্ড টু দ্য সাবস্টেন্স, ইজ ইট এ ভেরি ওয়েল ড্রাফটেড কনস্টিটিউশন? নো, ইট ইজ নট। পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই ৭২-এর সংবিধান, সবচেয়ে বাজেভাবে লিখিত সংবিধান। এবং ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন, আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমা অ্যান্ড সেমিকোলন, আপনি এটার সাথে মিল খুঁজে পাবেন। এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট, ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানের, আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স, এছাড়া বাকি সকল প্রভিশনের ভিতরে আপনি সেটার পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে তো কোনো ঘোষণাপত্র নাই স্বাধীনতার। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে ৪৭ সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য।
ভারত দিয়েছে, 190 বছর ধরে দিয়েছে, কিন্তু একটা মানে টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেটা তো ভারত পাকিস্তানের সূত্রে আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাঠনিক প্রক্রিয়ার জায়গাতে 72-এর সংবিধানটা প্রবলেম্যাটিক। এখন আসি সাবস্টেন্সে। আমার ঘোষণাপত্রে বলা ছিল যে এই বাংলাদেশ রাষ্ট্রটা 3টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। 72-এর সংবিধানে আপনি কি বললেন? নতুন করে 4টা মূলনীতি দিলেন, অ্যাবসলিউটলি আনবিনাউন টু দ্য নেশন। আমাদের কারো কাছে জানা ছিল না যে 4টা জিনিস কোত্থেকে আসলো। 70-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যান্ডেটে ছিল না, আওয়ামী লীগের দলীয় কনস্টিটিউশনে ছিল না, 71-এর যুদ্ধে ঘোষণাপত্রে অথবা 71-এর কোনো কনভারসেশনে ছিল না। সাডেনলি 72 সালে এই 4টা মূলনীতি কোত্থেকে আসলো? এবং এই প্রত্যেকটা মূলনীতি ইনহ্যারেন্টলি কন্ট্রাডিক্টরি। আমরা যারা ছাত্র জীবনে লেফট পলিটিক্স করছি, শহীদুল আলম ভাই লন্ডনে লেফট পলিটিক্স করছেন, এটা বুঝবেন যে এটা সিম্পলি ডাজন্ট মেক সেন্স। আপনি বলছেন যে আমার রাষ্ট্র পরিচালিত হবে, এখানে ডেমোক্রেসি থাকবে, সমাজতন্ত্রও থাকবে। 72-তে ডেমোক্রেসি আর সমাজতন্ত্র এক জিনিস ছিল না। আপনি বলছেন যে এই জাতি বাঙালি বলিয়া পরিচিত হইবে। তাহলে আমার রাষ্ট্রের হাজার হাজার চাকমারা পাহাড়িরা যেই ঘোষণাপত্র শুনে যুদ্ধ করতে গিয়েছিল, তাকে আপনি 1 বছর পরে বললেন যে তুমি যদি বাঙালি না হও তোমার আইডেন্টিটির কোনো স্বীকৃতি আমার কাছে নাই। তাহলে ওই যে ফ্রি, ইনক্লুসিভ, ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বললেন, সেই রিপাবলিকের প্রত্যেকটা এসেন্স অ্যান্ড প্রিন্সিপালের সাথে এই 4টা মূলনীতি যায় না সিম্পলি। কারণ এখানে অবাঙালিরাও যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর এই স্বাধীন বাংলায় ঊর্ধ্ববাসী মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে 32 নম্বরে গিয়েছে এবং তাদেরকে গুলি করে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। ঊর্ধ্বভাষী মুক্তিযোদ্ধা। চাকমাদেরকে শেখ মুজিব বলেছিল বাঙালি হয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি এই রাষ্ট্রটা তৈরি করলেন যেই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে 72-এর সংবিধান তার প্রত্যেকটা প্রিন্সিপালের কুঠারে আঘাত করেছে। তাহলে এই সাবস্টেন্স দিয়ে আপনি এই রাষ্ট্রটাকে ইনক্লুসিভ কিভাবে ধরে রাখবেন? আপনি মানে গণতন্ত্র রাখবেন, আপনি আবার সমাজতন্ত্র রাখবেন। এবং রেখে কি হয়েছে দেখেন, কোন গণতন্ত্র হয়েছে। আপনার 72-এর সংবিধানে গণতন্ত্র ছিল, কিন্তু 73-এর নির্বাচনে তো আমরা গণতন্ত্র দেখি নাই। 73-এর নির্বাচনে তো আমরা কোনো গণতন্ত্র দেখি নাই। 293টা সিট পাওয়ার পরে শেখ মুজিব বঙ্গভবনে দাঁড়ায় বলেছে আজকে দেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে। বিরোধী দল না থাকাটা কি আপনার দেশের জন্য কোনো ক্রেডিট? গণতন্ত্রের জন্য ক্রেডিট? জাসদের শত শত এমপি ক্যান্ডিডেটকে পিটায়া এলাকা ছাড়া করে দিয়েছে, কয়েক ডজনকে হত্যা করেছে, ইলেকশন করতে দেয়নি। তাহলে আপনারা কেন কিসের জন্য বললেন গণতন্ত্রের কথা? এটাই তো মুক্তির লড়াইতে ছিল। আপনি বলছেন যে সমাজতন্ত্র থাকবে, আবার বলছেন যে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের সাথে তো উদার নৈতিক ক্যাপিটালিজম, পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য আছে। সংবিধানে বলা আছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ থাকবে, কিন্তু সেখানে আপনি দেখলাম যে 72-এর পরে, 73-এর পরে বাংলাদেশের সব প্রাইভেট এন্টারপ্রাইজ, পাটকল, ঝুটমিল সব কিছুকে ন্যাশনালাইজ করে ফেললেন। এই ন্যাশনালাইজেশন কিন্তু আমার মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না তো। তাহলে এইভাবে 72-এর সংবিধান আমার মুক্তির লড়াইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। এবং তারপরে দেখেন এখানেই ক্ষান্ত হয় নাই, 4th অ্যামেন্ডমেন্ট করেছে শেখ মুজিব বেঁচে থাকা অবস্থায়। 4th সংশোধনী সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে তারা শুধুমাত্র একটা জাতীয় দল করেছে, সোভিয়েত ইউনিয়নের মডেলে জাতীয় দল। আওয়ামী লীগ মানে কি অভিশপ্ত একটা দল, নিজের দলটাকে পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। এবং এর সাথে বাংলাদেশের পতিত পলিউটেড বাম সিপিবিরা জড়িত ছিল। এই কমরেড মনি সিংরা থেকে শুরু করে সবাই শেখ মুজিবকে মিসগাইড করেছে when it comes to creating বাকশাল। তো এই বাকশাল, এই 4th অ্যামেন্ডমেন্টের এই সংবিধান কি আমার 71-এর মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না তো। তারপরে কি করেছেন, সকল পত্রিকা নিষিদ্ধ করে দিলেন একটা ঘোষণা দিয়ে। রক্ষী বাহিনী শুধু ক্রিয়েট করলেন না, রক্ষী বাহিনীকে ইনডেমনিফাই করলেন যে রক্ষী বাহিনীর কোনো অন্যায়, অবিচার, ফৌজদারি অপরাধ কোনো আদালতে উত্থাপন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। বিএনপি সে রক্ষী বাহিনীর সদস্য মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীরা আবার 111-এর সময় অনেক বড় পত্র দিছিল
পরে তো খায়া দিছে বিএনপিরে। তো এই যে বাস্তবতাগুলো কেন নতুন প্রজন্ম বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আবার 24-এ মাঠে নেমেছে, এই পুঞ্জীবিত কষ্ট, ক্ষোভ, বঞ্চনা, যে মুক্তির লড়াইয়ের সাথে আমাদের সাথে এই জাতির সাথে বারবার গাদ্দারি করা হয়েছে, এই জন্যই দেয়ার আর প্রবলেমস উইথ 72's কনস্টিটিউশন। এই জন্য আমাদের কনস্টিটিউশনের এই যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোনো প্রিন্সিপাল বেসিক ফিচার হইতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে, বইটাকে ধরবে, নেবে, মানবে, জনগণ চাইবে না, ছুঁড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিওরলি এ পলিটিক্যাল কোয়েশ্চেন, nothing within the definition of the ordinance or the order or the constitutional framework it can be justified. It's a pure political question, sovereign will of the people. এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই 71-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই, এবং আমার 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। নির্বাচনের পরে বিএনপির এক এমপি আমারে বলছে, হুইপ, 6 জন হুইপ আছে তো বিএনপির, তার ভিতর একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করব। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা বিমানে করে যে পালাইতেছে না। আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, এবং আমার ডিপার্টমেন্টের 2 বড় ভাই, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। নো ইফস, নো বাটস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।